ষষ্ঠ শ্রেণীর গণিত নবম অধ্যায় সূত্র খুঁজি সূত্র বুঝি। এই অধ্যায় আজকে আমরা আলোচনা করব। আজ আমরা জন্ম মাস উদযাপন করব। তোমরা তো সবাই জানো আমরা প্রতি মাসের যে কোনো একদিন ওই মাসে যাদের জন্ম হয়েছে তাদের জন্মদিন পালন করে থাকি। আজকের জন্মদিনে আমরা সবাই চকলেট খাবো। আমার কাছে মোট 900 চকলেট আছে। তবে চকলেট বিতরণের সময় আমরা একটা মজার খেলা খেলব। খেলাটি হলো প্রথম জন একটি চকলেট নিবে, দ্বিতীয় জন নিবে প্রথম জনের চেয়ে 2টি বেশি, তৃতীয় জন নিবে দ্বিতীয় জনের চেয়ে আরও 2টি বেশি। এভাবে পরবর্তী প্রত্যেকটি তার পূর্বের জনের চেয়ে 2টি করে চকলেট বেশি নিতে থাকবে। আমাদের ক্লাসে মোট 30 জন শিক্ষার্থী আছে এবং আমি প্রত্যেকের জন্যই চকলেট নিয়ে এসেছি। চলো চকলেট বিতরণের আগে একটু হিসাব নিকাশ করে দেখি সবাই চকলেট পাবে কিনা। এখানে প্রথম জন পাবে কয়টি? একটি। এবং দ্বিতীয় জন পেল হচ্ছে 2টি বেশি, তাহলে কয়টি হলো? 3টি। তৃতীয় জন আরো 2টি বেশি, তাহলে কয়টি হবে? 5টি। এভাবে চকলেট বিতরণ চলতে থাকবে। তাহলে শর্ত মতে আমরা একটু দেখি আসলে কি। তাহলে প্রথম জনের চকলেট সংখ্যা একটি, কয়টি হচ্ছে? একটি, মানে একের সাথে 1 গুণ। এবার দ্বিতীয় জনের চকলেটের সংখ্যা মোট কয়টি হবে? 3টি, কারণ হচ্ছে এক। এবার দেখো প্রথম দ্বিতীয় জনের চকলেট সংখ্যা মোট, তাহলে প্রথম দ্বিতীয় জনের চকলেট সংখ্যা হবে কয়টি? দ্বিতীয় জনের চকলেট সংখ্যা হবে কয়টি? 1 যোগ 3, তাহলে 4। কয়টি হলো? 4টি। তৃতীয় জনের চকলেট সংখ্যা হচ্ছে 9টি। চতুর্থ জনের চকলেট সংখ্যা 16টি। পঞ্চম জনের চকলেট সংখ্যা মোট হচ্ছে কত? 25টি। চকলেট বিতরণ করে দেখা যায় যে প্রথম 6 জনের জন্য চকলেট লাগবে 36টি, প্রথম 7 জনের চকলেট লাগবে 49টি। এভাবে চকলেটের প্রয়োজন হবে। সুতরাং আমরা বলতে পারি 30 জন শিক্ষার্থী মোট চকলেট লাগবে 900টি। অর্থাৎ আমরা চাইলে খেলার শর্তটি মেনে 900টি চকলেট সবাইকে ভাগ করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি শিক্ষার্থীর সংখ্যা n। শিক্ষার্থীর সংখ্যা ধরে নাও কি? n। খেলার শর্ত অনুযায়ী চকলেট সংখ্যা হবে n ইন্টু n। খেলার শর্ত অনুযায়ী চকলেট সংখ্যা হবে n ইন্টু n। তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা আমাদের যদি হয় মন করো 15 জন এবং খেলার শর্ত অনুযায়ী চকলেট সংখ্যা হবে n ইন্টু n, তাহলে এখানে কত হবে আমাদের সেটা খুব ভালো করে দেখতে হবে। 15 ইন্টু 15, এইভাবে তোমাদের অঙ্কটার সমাধান করতে হবে। এখানে মনে করো চকলেট সংখ্যা রয়েছে আমার 12, তাহলে n ইন্টু n হলে, তাহলে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে মনে করো 12, তাহলে আমি n ইন্টু n যদি দিই তাহলে 12 গুণ 12, তাহলে চকলেটের সংখ্যা হবে কত? 144টি। তো এইভাবে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এখন যদি বলি শিক্ষার্থীর সংখ্যা 13 জন, তাহলে 13 গুণ 13, সরি 169। তো এইভাবে আমরা সমাধানটা করতে পারি। একক কাজ হিসাবে কিছু দিয়েছে কিনা আমরা একটু দেখি। প্রথম জনকে 2টি, দ্বিতীয় জনকে প্রথম জনের চেয়ে 2টি বেশি, তৃতীয় 2 জনের চেয়ে আরো 2টি বেশি। এভাবে পরবর্তী অনেক জনকে তার পূর্বের জনের চেয়ে 2টি করে চকলেট বেশি দিলে 992টি চকলেট মোট কত জনের মধ্যে ভাগ করে দেয়া যাবে। গাণিতিক সূত্র বা নীতির বিশ্লেষণ। চলো নিচের চিত্রটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। চিত্রে এ বি সি ডি একটি বর্গ এবং ই এফ ও জি এইচ রেখাংশ দুটি পরস্পরকে এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে এবং বর্গকে 4টি ভাগে ভাগ করে। চিত্রে এ বি ইকুয়াল এ জি প্লাস জিবি। এবার দেখো এই এ বি প্লাস জিবি, এ বি এখান থেকে এই পর্যন্ত এ বি, তারপর আবার রয়েছে এ জি। তাহলে এখানে দেখো এটা যুক্ত করলে কথায় এটার মান হচ্ছে এ জির মান হচ্ছে 5, প্লাস ছিল প্লাস দেব যেহেতু যুক্ত করবে এটা যোগ করেছি, এবং এ জির মান হচ্ছে 5 আর এ বির মান হচ্ছে কত? এখানে এ জির মান হচ্ছে 5, আবার জি বির মান হচ্ছে 2, তাহলে একবারে এ বির মান হয়ে যাচ্ছে কত আমাদের? 7 একক।
এবার বিসির মানটা কিভাবে বের করবে বলি। বি আর সি এর মান প্রথমে বিএফ এর মান হচ্ছে 5, এই যে বিএফ এর মান হচ্ছে 5, এফসির মান হচ্ছে 2, এই যে এফসির মান হচ্ছে কত 2, তাহলে এটা 5 আর 2 যদি আমরা যুক্ত করি বা যোগ করি তাহলে কত হচ্ছে আমাদের 7 বা 7 হচ্ছে। এবার দেখো সিডির মান, তো সি আর এইচ এর মান হচ্ছে 2 প্লাস এইচ আর ডি এর মান হচ্ছে কত এখানে 5, এখানে 5 বা 5, তাহলে কত হচ্ছে টোটাল 7 হয়ে যাচ্ছে। এবার এ আর ডি এর মানটা আমরা বের করব। প্রথমে এ ই এর মান হচ্ছে 5, এর মান 5 প্লাস ইডির মান, ই আর ডি এর মান হচ্ছে 2, তাহলে টোটাল হচ্ছে কত 7, প্রত্যেকটা ক্ষেত্রে 7 হয়ে যাচ্ছে। তো গাণিতিক সূত্র বা নীতির এটা বিশ্লেষণ। তো কিভাবে বিশ্লেষণটা করা হয়েছে, 4টি ভাগে ভাগ করা হলো, 1টি 2টি 3টি 4টি। এবার তোমরা পূর্বে জেনেছো একটি বর্গের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বর্গের ক্ষেত্রফলের সূত্র বাহু ইন্টু বাহু বলতে পারি, তারপর বাহু স্কয়ার বলতে পারি, দুটা সিস্টেমে আমরা সূত্রগুলো ফেলতে পারি। আবার বাহু দৈর্ঘ্য ইন্টু বাহুর প্রস্থ এভাবে ফেলতে পারি। আর এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল এ বি ইন্টু বিসি, তাহলে এ বির মান হচ্ছে কি 7 আর বিসির মানও তো হচ্ছে 7, তাহলে 7 7টা কত হয়ে যাচ্ছে গুণ করে 49 বর্গ একক। এবার এ জি এম ই একটি বর্গ, এ জি জি এম এম ই এই 5 একক, কত হচ্ছে 5 একক করে। অতএব এ জি এম ই বর্গের ক্ষেত্রফল এ জি ইন্টু এই 5 একক 5 একক, এ জির মানও 5 একক, এই এর মানও 5 একক, তাহলে হয়ে যাচ্ছে কত 5 5 25, তাহলে বর্গ একক হয়ে যাচ্ছে। চিত্রে সি এইচ এম ই একটি বর্গ, তাহলে সি এইচ এইচ এম এম এফ এফ সি এটার মান হচ্ছে কত 2, কারণ একটা বর্গের 4টা বাহুর মানে কি হয় বলো দিন সমান হয়, এই জন্য নেওয়া হয়েছে 2। তাহলে অতএব সি এইচ এম এফ বর্গের ক্ষেত্রফল এফ সি ইন্টু সি এইচ, এফ সির মানও 2, সি এইচ এর মানও 2, তাহলে এই দুটো যদি গুণ করি কত 2 দুগুণে 4, তাহলে হয়ে যাচ্ছে বর্গ একক। চিত্রে বি এম এম জি একটি আয়ত যার দৈর্ঘ্য বিএফ সমান 5 একক আর প্রস্থ বিজি সমান 2 একক। এটা আয়তের কথা উল্লেখ করেছে, আয়তর 2টি বাহু সমান আর 2টি বাহু সমান, টোটাল রয়েছে 4টি বাহু। তো একটা দৈর্ঘ্য 5 একক, প্রস্থ 5 একক, তাহলে হয়ে যাচ্ছে অতএব বিএফএমজি আয়তর ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5 একক ইন্টু বিজি, এটা হচ্ছে প্রস্থ 2 একক, তাহলে 5 দুগুণে 10, তাহলে বর্গ একক। এইভাবে আমাদের সবগুলো সমাধান করতে হবে। এইচডিইএম একটা আয়তর দৈর্ঘ্য রয়েছে 5 একক, প্রস্থ আছে 2 একক, এইচডিতে প্রস্থ বোঝাচ্ছে আর এইচডিতে দৈর্ঘ্য বোঝাচ্ছে আর ডিইতে প্রস্থ বোঝাচ্ছে। অতএব এইচডিইএম, এই যে এইচডিইএম আয়তর ক্ষেত্রফল এইচডি ইন্টু ডিই, তাহলে এইচডি এর মান হচ্ছে 5 একক আর ডি এর মান হচ্ছে 10 একক 2 একক, তাহলে 5 দুগুণে কত 10 বর্গ একক। যেহেতু বিএফএমজি আয়তক্ষেত্র, তো বিএফ এইচডিইএম আয়তক্ষেত্র 10 বর্গ একক, অতএব বিএফএমজি এর আয়তর ক্ষেত্রফল প্লাস এইচডিইএম এর আয়তর ক্ষেত্রফল কত হবে 2 ইন্টু বিএফএমজি এর আয়তর ক্ষেত্রফল 2 ইন্টু 10 বর্গ একক, তাহলে কত হয় 20 বর্গ একক হয়ে যাচ্ছে। এখানে এজিএম বর্গের ক্ষেত্রফল প্লাস সিএইচএমএফ বর্গের ক্ষেত্রফল প্লাস বিএফএমজি এর আয়তর ক্ষেত্রফল এইচডিইএম আয়তর ক্ষেত্রফল সবগুলো কি করতে হবে আমাদের যুক্ত বা যোগ করে ফেলতে হবে। প্রথমটা 25, তারপরে কত 4 10 আবার 10, তাহলে টোটাল বর্গ একক আছে 49 বর্গ একক। আচ্ছা, উপরের ছকটিতে কোনো গাণিতিক সূত্র বা নীতি খুঁজে পাচ্ছ কি? দেখো তো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কি একই নিয়মে নির্ণয় করা যাবে কিনা। 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো ক্রম অনুসারে যোগ করে উপরের ছকের নিয়ম প্রাপ্ত যোগফল সঠিকতা যাচাই করো। বুঝতে পারছো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফলের সূত্র বা নীতি 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল সূত্র বা নীতি কিছুটা আলাদা।
তাহলে এমন কোনো নিয়ম বা নীতি থাকলে খুবই ভালো হতো, যেটা দিয়ে 1 থেকে যে কোনো স্বাভাবিক সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় করা যেত। ঠিক আছে, চলো নিচের ছবিগুলো থেকে কোনো বুদ্ধি বা কোনো নীতি খুঁজে পাওয়া যায় কিনা দেখি। এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে। এখানে এখানে আমাদের সারিতে আছে 5টি বর্গ, এখানে আছে 4টি, এখানে আছে 3টি, এখানে আছে 2টি, এটা একটা। তো এইটার মতো এটা দুইটা সেম দেখতে। এটা যদি আমরা উল্টে লিখি সেম, এটাকে যদি আমরা উল্টে দিই সেম এরকম ভাবে যদি আমরা লাগিয়ে দিই, তাহলে এটা সমান হয়ে যায়। এটার পরে চলে আসবে কি তোমাদের এরকম একটা চিত্র। শেষের ছবিটা মোট কতটি ব্লক আছে সেটা কিন্তু একটা একটা করে না গুনেও বলা যায়। কিভাবে বলা যায় তোমরা ভেবে দেখো তো। একটা ব্যাপার খেয়াল করো, ছবিতে কমলা বা সবুজ রঙের ব্লকের সংখ্যা সমান। তাহলে শেষের ছবিটির মোট ব্লক সংখ্যাকে অর্ধেক করলে, দুভাগ ভাগ করলে কমলা রঙের ব্লক কতগুলো আছে তা জানতে পারবে। এবার তোমাকে ভাবতে হবে ছবিগুলোর মাধ্যমে ক্রম অনুসারে যোগ না করে অন্য কোনো সহজ উপায় 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা যায় কিনা। একইভাবে তুমি কি 1 থেকে 80 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে পারবে? তুমি চাইলে একইভাবে খুব সহজে 1 থেকে 9000 পর্যন্ত যোগফল নির্ণয় করতে পারবে। তোমরা কি জানো এই সহজ পদ্ধতি কোন মহান গণিতবিদ আবিষ্কার করেছে? ফ্রিডরিখ গাউস। তিনি এই মজার ব্যাপারটা আবিষ্কার করেছে। তাহলে কার্ল ফ্রিডরিখ গাউস 1777 থেকে 1855 সাল। তিনি হলেন কার্ল ফ্রিডরিখ গাউস। মজার ব্যাপার হলো তোমাদের মতো স্কুলে পড়ার সময়ও তিনি এই পদ্ধতিটা আবিষ্কার করেন। তাহলে এই পদ্ধতিটা কখন সময় আবিষ্কার করে? স্কুল পড়া অবস্থায়। সেই গল্পটা বলি এবার। অনেক কাল আগের কথা। কার্ল ফ্রিডরিখ গাউস তখন খুব একটা ছোট ছিলেন। স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা বৃদ্ধি ও বুদ্ধি প্রয়োগের কৌশল যাচাইয়ের জন্য নানান ধরনের গাণিতিক সমস্যা পাজল সমাধান করতে দিতেন। এমনই একদিন গাউসের শিক্ষক ক্লাসে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলেন। তিনি ভাবলেন এই সমস্যাটি সমাধান করতে নিশ্চয় অনেক সময় লাগবে। গাউস লক্ষ্য করলেন সমস্যাটি সমাধান করতে গিয়ে ক্লাসের সবার তো খাতা কলম ছিঁড়ে ফেলার মতো অবস্থা। ছোট্ট গাউস একটি ফোন দিয়ে আঁটলেন। তিনি একটি বিশেষ নিয়মে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করে ফেললেন এবং খুব অল্প সময়ের মধ্যে শিক্ষকের কাছে খাতা জমা দিলেন। শিক্ষক যতক্ষণ এটি করতে দিয়ে তার চেয়ারে হেলান দিয়ে একটু আরাম করে বসবেন, সেই সময়ে গাউসের সমাধান করা শেষ দেখে অবাক হয়ে গেলেন। ক্লাসের সহপাঠীরা গাউসের দিকে হাঁ করে তাকিয়েছিল। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত, 2 থেকে 99, 3 থেকে 98। তাহলে এটা কত হচ্ছে? 101, সব 101 এবং সব 101 হয়। এখানে যেটা আমরা দেখলাম প্রথম পদ, যে সূত্রটা আমরা দেখলাম সেম এই সূত্রটা কিন্তু আবিষ্কার করার কারণে কিন্তু অঙ্কটা খুব সহজ পদ্ধতিতে হয়ে গিয়েছে। এই সিস্টেমে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এইভাবে করলে অঙ্কগুলো হয়ে যাবে। এখন তো নিশ্চয় সবার মনে প্রশ্ন জাগতে পারে তিনি কিভাবে এটি সহজে সমাধান করেছিলেন। কি ছিল তার সমাধান কৌশল? ছবিতে দেখে নাও। এখানে প্রথম সংখ্যা 1 এবং শেষ সংখ্যা 100। প্রথম সংখ্যা ছিল 1 এবং শেষ সংখ্যা ছিল 100। দুটির যোগফল হয় 101। আবার একইভাবে 2 অথবা 99 সংখ্যার দুটি যোগফলও 101 হয়। একই নিয়মে 3 ও 8 এর যোগফল 101। এভাবে যোগ করে মোট 50টি 101 পাওয়া যাবে। তাই সহজে তোমরা বুঝতে পারছো 1 থেকে 100 এর যোগফল হবে 50 গুণ 101। তাহলে কত হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 50 50। আর এভাবে ছোট্ট গাউস খুব অল্প সময়ে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করেছিলেন। তো এখানে একটা নিয়ম, যেহেতু যে কয়টি সংখ্যার কথা বলেছে 100টি। এভাবে আমরা সম্পূর্ণটা বের করতে পারবো। মজার বিষয় হলো গাউসের এই পদ্ধতি থেকে 1 থেকে যে কোনো স্বাভাবিক সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের সহজ একটি গাণিতিক সূত্র বা নীতি পাওয়া যায়। তোমরা খুঁজে দেখো তো গাণিতিক সূত্র বা নীতি বের করতে পারো কিনা।